নমস্কার, আপনাদের হেরিটেজ হান্টার শোয়ে স্বাগত। আমরা এখন আছি কমপক্ষে 273 বছর পুরনো মাইজি বাড়ি মন্দিরের সামনে। শ্যামচাঁদজির মন্দির মাইজি বাড়ি নির্মাণ করেছিলেন বর্ধমানের রাজা কীর্তিচাঁদ মেহতাব 1752 সালে। কিছু ঐতিহাসিক সূত্র অনুসারে তিনি মেহতাব চাঁদ নামেও পরিচিত ছিলেন। বর্ধমানের রাজবাড়ির ইতিহাসে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। স্থানীয় জনশ্রুতি অনুসারে তিনি দিকনগর রথযাত্রা উৎসবের সাথেও জড়িত ছিলেন। সুতরাং কীর্তিচাঁদ মাহতাব ছিলেন বর্ধমানের রাজবংশের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং তার শাসনকাল বর্তমানের ইতিহাসে একটি উল্লেখযোগ্য সময়। এখন আমরা প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করছি। বর্তমানে এই বাড়িটিতে মন্দিরের যারা সেবায়েত তারা এই বাড়িতেই থাকেন। এখানটায় দেখতে পাচ্ছেন একটা খোপ টাইপের করা আছে। আমার ধারণা আগেকার দিনে আলোর খুব একটা ব্যবস্থা ছিল না, ও রাস্তা দেখার জন্য অন্ধকারে প্রদীপ রাখা হতো এরকম খোপের মধ্যে। পাঁচিলের একটা অংশ পুরোটাই ভেঙে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন শ্যামচাঁদজির মন্দিরের চূড়া। আমরা এখন মন্দিরের ভেতর প্রবেশ করছি। পেছনে যেটা দেখলেন ওটা এই মাইজি বাড়ি বলা হয়, কারণ আমরা শ্যামচাঁদজির মন্দিরে প্রবেশ করতে চলেছি। প্রথমে আমরা বাঁ দিকে ঘুরে একখানা ছোট মন্দির দেখতে পেলাম। সেই মন্দিরটি তালা দেওয়া ছিল। কিসের মন্দির বুঝতে পারিনি, দেখে মনে হচ্ছিল শিব মন্দিরই হবে, জানি না কেন মন্দিরটায় তালা দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের গায়ে প্রচুর কারুকার্য করা আছে। এই প্রতিটি নকশা সেই সময়কার মানুষের জীবনযাত্রার বর্ণনা করছে। আমরা এখন যাচ্ছি শ্যামচাঁদ মন্দিরের দিকে। এটি হচ্ছে শ্যামচাঁদ মন্দির। মাথায় 3টে প্রতীক আছে। এই মন্দিরটির গায়েও প্রচুর নকশা করা আছে, অনেক পশু পাখির ছবি আঁকা আছে। মন্দিরটির মাথায় যে 3টি সিম্বল দেখলেন, এটা বর্ধমানের রাজবংশের সিম্বল। এটি আপনি 108 শিব মন্দিরেও দেখতে পাবেন, কিংবা রাজবাড়িতেও সেম সিম্বল আছে।
আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের গায়েও আগের মন্দিরগুলোর মতন প্রাচীন বাংলা ভাষায় কিছু লেখা আছে। আমি সেটা আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করছি। শ্রীন শ্রা শ্যাম বন্দ্র বন্দ্র সম ইন্দে বসু ম ক হবং সুন সব স বরেন্দ্র না, তারপরটা বোঝা যাচ্ছে না, নে তে স ক বং সবেদন প্রতি ভূ শুভ কন্যা বন্যা ক্রেব বিকমাতান ন যুঘ ন, তারপরেও লেখাটা বোঝা যাচ্ছে না, শুভ দন্তা কোষণা থারু। তারপরে নিচের লেখাটাও বুঝতে পারছি না কি লেখা আছে। এখন আমরা মন্দিরের ওপরের অংশটা দেখাচ্ছি। খুব সুন্দর, প্রায় 273 বছর আগেকার শিল্পকলা দেখছেন আপনারা। সামনের চূড়াটার জন্য পুরোটা দেখা যাচ্ছে না। বর্ধমানের রাজবাড়ির যে সিম্বল, তার উপর আমরা দেখলাম একটা টিয়া পাখি বসে আছে। মন্দিরের গায়েও অনেক টিয়া পাখির ছবি আমরা দেখলাম। মনে হয় এই চত্বরে প্রচুর টিয়া পাখির বসবাস ছিল এক সময়, এখনো তা বর্তমান। অ্যাকচুয়ালি প্রতিটি ঐতিহাসিক স্থাপত্যই তার অতীতকে আমাদের বর্তমানে সাদৃশ্য করে। সামনে যে দরজাটা দেখতে পাচ্ছেন, এখানে শ্যামচাঁদজির ভোগ রান্না হয়। এই স্তম্ভটিতেও কিছু মূর্তি খোদাই করা আছে। প্রথমটি পুরুষের মূর্তি, দ্বিতীয়টি একটি নারীর মূর্তি আছে। এবং এর পাশে অনেক কটা টিয়া পাখির মূর্তি করা আছে। তো এর আগের স্তম্ভ দেখেছেন একটা টিয়া পাখির মূর্তি ছিল, এখানেও প্রচুর টিয়া পাখি, এবং মন্দিরের চূড়াতেও একটি জ্যান্ত টিয়া পাখি বসেছিল। তো বোঝাই যাচ্ছে এখানে একসময় প্রচুর টিয়া পাখি বসবাস ছিল। এখন হয়তো সংখ্যায় কিছু কম, কিন্তু এখনো এখানে যে টিয়া পাখির অস্তিত্ব আছে তার প্রমাণ আমরা দেখতে পেয়েছি। এখানে বর্ধমান রাজবংশের 108 শিব মন্দিরটি তুলে ধরা হয়েছে। 108 শিব মন্দিরও সেম, একটি সাদা শিব এবং একটি কালো শিবলিঙ্গ আছে। এখানে তার পাশে কিছু মূর্তি খোদাই করা আছে। তার পাশে আবার 108 শিব মন্দিরের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ও অসংখ্য এরকম মূর্তি এই মন্দিরের গায়ে খোদাই করা হয়েছে। আমরা যে সময় গেছিলাম সেই সময় মন্দিরের মেন দরজা বন্ধ ছিল। আমরা মন্দিরের যিনি পূজারী ছিলেন তাকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন কিছুক্ষণ পর মন্দির খোলা যাবে। আমরা বললাম ঠিক আছে, আমরা ততক্ষণ মন্দিরটা একটু ঘুরে ভালো করে দেখে নিই। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আরেকটা ঐতিহাসিক চিত্রকলা, যেখানে মহাভারতের কিছু যুদ্ধের দৃশ্য তুলে ধরা হয়েছে। তো এই ডুমগুলোর জন্য ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু এই ডুমগুলো ঠিক সরাসরি একটি গণেশের মূর্তি আছে, তার পাশেই রাধাকৃষ্ণের মূর্তি,
সেইখান থেকেই বোঝা যাচ্ছে যে এটা একটি মহাভারতেরই দৃশ্য, যুদ্ধের দৃশ্য আছে। 273 বছর আগেকার আপনারা পেন্টিং দেখছেন। পাশে কিছু মহান পুরুষের ছবি রাখা আছে, যেমন স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী ওঙ্কারনাথ এবং আরও অন্যান্য মহাপুরুষের ছবি এইখানে টাঙানো আছে। এখানে একটা হনুমানজিরও মূর্তি দেখতে পেলাম, খুবই সুন্দর মূর্তিটা। জয় শ্রীরাম। সন্ধ্যা আরতির জন্য এখানে একটা ইলেকট্রিক সিস্টেমও রাখা আছে। তো অপর প্রান্তেও কিছু ছবি রাখা আছে। এগুলো সাধারণত মন্দিরের যিনি সেপারেট ছিলেন কিংবা রাজবংশী সদস্যদের ছবি হতে পারে, আমরা এই বিষয়ে কোনো তথ্য পাইনি। এবার আমরা যেখানে যাচ্ছি সেখানে ঝুলন পূর্ণিমার সময় খুব সুন্দর এটি ঝুলন উৎসব হয়। তো ঢুকেই ডান দিকে দেখলাম কিছু মূর্তি আছে, ঘোড়ার মূর্তি, কিছু পুতুল রাখা আছে পেছনে। তো এইগুলো এখানে রথও হয়, মাইজি বাড়ির রথ, অনেক পুরনো ঐতিহাসিক রথ। তো সেই সময় এই মূর্তিগুলোকে ব্যবহার করা হয়। তো এই মূর্তিগুলো থেকেও আমাদের বাঙালির ইতিহাসের কিছু পোশাক আশাকেও ধারণা পাওয়া যাচ্ছে। তো এরকমই অনেক ঐতিহাসিক জিনিস আমাদের কাছে অজানা রয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের পুরো বাংলার ইতিহাসই আজও বিশ্ববাসীর কাছে অজানা। আমরা চেষ্টা করছি আমাদের কানলা শহরের ইতিহাস খুঁজে বার করার। আমাদের কানলা শহর একটি প্রাচীন শহর, খুবই প্রাচীন শহর বলা যায়। 6ষ্ঠ শতাব্দীতে কুবিকা তন্ত্রে অম্বিকা কানলার উল্লেখ পাওয়া যায়। এই ঐতিহাসিক কানিংহামের মতে 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীতে তাম্রলিপ্ত লামুক বংশের রাজত্ব অম্বিকা কানলা পর্যন্ত বিস্তৃত ছিল এবং কিছু সূত্রে তো এও জানা যায় শশাঙ্কের রাজত্বকালে আমাদের অম্বিকা কানলা শহরে একটি নৌঘাটিও স্থাপন করা হয়েছিল। এখানেও একটি কৃষ্ণ মন্দির আছে, কিন্তু সেটি বন্ধ এখন। এটি ঝুলনের সময় খোলা হয়। তো যেখানে ছিলাম সেখানে আবার ফিরে আসি আমরা। জন রেনেল 1782 সালে একটি ম্যাপ তৈরি করেছিলেন ভারতের। সেখানে অম্বিকা কানলাকে গুলনা বলে উল্লেখ করা হয়েছে। শুনেছি অম্বিকা কানলাতে আতরের ব্যবসা ছিল এক সময়, সেই জন্যই হয়তো জন রেনেল অম্বিকা কানলাকে গুলনা বলে উল্লেখ করেছেন। এই তথ্যগুলো আমি পেয়েছি গুগল থেকে, কিন্তু বাংলার ইতিহাসকে এতটাই চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে যে এখন গুগলে সার্চ করলে কেউ হয়তো এই তথ্যগুলো পাবেন না। যে তথ্যগুলোর কথা বললাম এই বিষয়ে যদি কারোর কিছু জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তে আমাদের কানলার ইতিহাস সন্ধানে অনেক সাহায্য হবে। এখানে একটি শিব মন্দির আছে, ভেতরে দেখলাম আরো কিছু আছে কিনা, কিন্তু দেখলাম কিছুই নেই। তো দরজাটা প্রথমে বন্ধ ছিল, আবার বন্ধ করে দিলাম। সামনে একটি মঞ্চ টাইপের করা আছে, জানি না এটা কিসের মঞ্চ। মঞ্চের গায়েও খুব সুন্দর নকশা করা আছে।
এখানে কিছু হাঁসের ছবি আঁকা আছে। অ্যাকচুয়ালি আমিও দেখেছি ছোটবেলায়, আমাদের কানলাতে আগে এক সময় পুকুরে প্রচুর হাঁস চড়ে বেড়াতো। তো এখন সেসব তো হাঁস নেই বললেই চলে। এখনো কিছু জায়গায় আছে রাজহাঁস, দেখলেও দেখা যায়। এমনকি আমরা আমাদের আগের ভিডিওতে আপনারা দেখেছেন, যখন তেজসচন্দ্র বাহাদুরের সমাধির দিকে আমরা যাচ্ছি তখন কিছু রাজহাঁসের দেখা পাওয়া গেছে। আর এখানে একটি ছবি দেখে আমার একটা কালিদাসের কথা মনে পড়ে গেল। এখানে একটা গাছের ওপর একটি মানুষ কুড়ুল নিয়ে বসে আছে। জানি না এটা কি বার্তা দিচ্ছে, হয়তো এটা কালিদাসেরই ছবি। এই মঞ্চে উঠে দেখলাম মন্দিরের যে অংশটা দেখা যাচ্ছিল না সামনের চূড়াটার জন্য, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। তো আমিও সুযোগের সদ্ব্যবহার করলাম, ক্যামেরায় বন্দি করে নিলাম সেই অপূর্ব দৃশ্য স্পেশালি আপনাদের জন্যে। এখানে একটি মনসা গাছ আছে। মনসা গাছ আগে আমাদের কানলাতে প্রচুর দেখা যেত, কিন্তু এখন তো প্রায় বিলুপ্ত বললেই চলে। তো এটা দেখেই মনে হচ্ছে বহু প্রাচীন গাছ। এত বড় মনসা গাছ সচরাচর দেখা যায় না। এর পাশেও একটি শিব মন্দির আছে। এখন আমরা যাচ্ছি মাইজি বাড়ির রথের দিকে। তার আগে একটা খুব সুন্দর বাগান পড়লো। বাগানে একটি বেল গাছ খুব সুন্দরভাবে বেশ ঝুঁকে আছে, মানে দেখতে ভালো লাগছে। এখানে প্রচুর সেগুন গাছও আছে, বেশ বড় এই সেগুন গাছগুলো। এগুলো হয়তো খুব বেশি পুরনো না। এখন আমরা চলে এসেছি মাইজি বাড়ির রথের সামনে। এখানেই রাখা থাকে মাইজি বাড়ির রথ, এইখান থেকেই রথ টানা হয় রথের সময়। রথের গায়ে যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব প্রাচীন চিত্র। যেই সময় এই রথ তৈরি করা হয়েছিল প্রায় সেই সময় এই চিত্রগুলো অঙ্কন করা হয়। আরেকটি জিনিস এখানে এসে চোখে পড়লো, যেটা ভাবিনি এখানে এসে আমরা দেখতে পাবো। এখানে একটি পীরতলা আছে। তো কি করে বুঝলাম, এখানে যে পীরতলায় ছোট ছোট ঘোড়া রাখা থাকে এখানেও রাখা ছিল। এখানে কিছু পুরনো যেসব ঘোড়াগুলো হয়ে গেছে পেছনে ফেলে রাখা হয়েছে। তো এই পীরতলাটিও মনে হয় বেশ প্রাচীন, কারণ এইখানকার যে দেওয়ালগুলো সেই কথাই বলছে এবং গাছগুলোও সেই কথা বলছে। নিচে একটা আপনারা দেখলেন কাঠ পড়ে আছে, কাঠটা দেখে বোঝা যাচ্ছে বেশ পুরনো, মানে অনেক বছর ধরে হয়তো এখানে পড়ে আছে।
সেই কাঠটার কথাই বলছিলাম, এর যে ভাঁজগুলো আছে সেইগুলো দেখে আপনারা অনুমান করতে পারবেন এটা কত বছর পুরনো। সেই পীরতলা যার কথা বলছিলাম। ফেরার সময় চোখে পড়লো যে মন্দিরের গেট খুলেছে। আপনাদের এখন আমরা দেখাতে পারবো শ্যামচাঁদজিকে। মন্দিরের সামনেই স্বামী বিবেকানন্দের একটি ছবি আছে, তার সামনে কিছু ধার্মিক বইও রাখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন শ্যামচাঁদজিকে, পাশে রাধামাও আছে। খুব সুন্দর মূর্তি, 273 বছরের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। নিচে কতগুলো নারায়ণ শিলাও রাখা আছে। যতদূর দেখে মনে হচ্ছিল এগুলো কুষ্টি পাথরের হলেও হতে পারে, দেখে তো তাই মনে হচ্ছে। কারণ সাধারণত নারায়ণ শিলা একটু খসখসে টাইপের হয়, কিন্তু এগুলো সেগুলোর থেকে একটু আলাদা, চকচকে ভাব আছে। এখানেই শেষ হচ্ছে শ্যামচাঁদজির মন্দির ও মাইজি বাড়ি পরিদর্শন। অবশ্যই আশা করব এরপরে আমাদের কানলা শহর সম্বন্ধে আরও কিছু অজানা তথ্য আপনাদের আমরা দিতে পারবো।